আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। নদী বাঁচাতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ উন্নয়ন সংক্রান্ত সভা শেষে কথা জানান ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক। নদী না বাঁচলে মানুষ ও পরিবেশ ক্ষতির মুখে পড়বে উল্লেখ করে প্রশাসক জানান, নৌপথ মন্ত্রণালয় সহ নদী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরকে সমন্বিত প্রকল্পের আওতায় নদীর দূষণ ও দখল রোধে কাজ করবে সরকার। যেসব কারখানার মালিক নদীর দূষণের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আব্দুস সালাম। ঢাকার নদীগুলো আছে, এই নদীগুলো যে আজকে দূষণ এমন পর্যায়ে গেছে যেটা মানে কল্পনাই করা যায় না। তাই মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে আগেও বলেছেন আমাদেরকে, এবং আজকে একটা কর্ম পরিকল্পনা তৈরি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। যে সমস্ত সংস্থাগুলো আছে সবাইকে সমন্বিত করে একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করা, যাতে অতি দ্রুত নদীকে রক্ষা করা যায়, পরিবেশকে বাঁচানো যায়। এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন। আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারতের নীতি নির্ধারকদের পরিকল্পনাতেই আয়োজন করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, হাসিনাকে কথা বলার সুযোগ দিয়ে ভারত জুলাই শহীদদের রক্ত ও দেশের সার্বভৌমত্বকে অপমান করেছে। সকালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী। বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত না দিয়ে তাকে রাজনীতির সুযোগ করে দিচ্ছে ভারত, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। বাংলাদেশ যখন নিজের পায়ে দাঁড়ানোর পথে হাঁটে, তখনই আন্তর্জাতিক নানা চক্রান্ত সেই পথে বাধা তৈরি করে দাবি করে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণরূপে ভারতীয় নীতি নির্ধারকদের পরিকল্পিত ওই শহীদদের প্রতি যে রক্ত ঝরিয়েছে শেখ হাসিনা, তার প্রতি অপমান করার জন্যই এই সুযোগটা করে দেওয়া হয়েছে শেখ হাসিনাকে কথা বলা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটার তালিকা নির্বাচন কমিশনে পাঠিয়েছে সংসদ সচিবালয়। সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সকালে সংসদ থেকে সংক্রান্ত চিঠি পেয়েছে কমিশন। এ বিষয়ে আজ নির্বাচন কমিশনে বৈঠক হতে পারে। বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হবে এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল বা তারিখ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হবে। গত সপ্তাহে সংসদ সচিবালয়ের কাছে ভোটার তালিকা চায় নির্বাচন কমিশন। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান রয়েছে। এ ভোটে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম সহ 7 আসামির বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর এ মামলায় রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরছেন প্রসিকিউটর গাজী MH তামিম। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এ মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং শেখ ফজলে নূর তাপস সহ 28 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য দিচ্ছেন শহীদ রাজু আহমেদের 2 স্বজন। সকালে এসব মামলায় গ্রেফতার মোট 12 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গ্যাসের দাম বাড়ানো প্রত্যাহার না হলে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মুক্তাঙ্গনে 11 দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। সারা দেশে তেল গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, চলমান সংকটে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। জনদুর্ভোগ নিরসনে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এবং গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার না করা হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। অবস্থান কর্মসূচি শেষে নেতৃবৃন্দ সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন। সংসদ সদস্য জননেতা
প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, শিল্প উদ্যোক্তা এবং নগরবাসী। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু হয়েছে। ঘন্টার পর ঘন্টার লাইন চোখে না পড়লেও গ্যাসের চাপ কম থাকার অভিযোগ দিচ্ছেন অনেকেই। কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির বন্ধ টার্মিনাল অবশেষে আংশিক চালু হয়েছে। বুধবার রাতে টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে 250 মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত টার্মিনালের জন্য শিডিউল অনুযায়ী কার্গো পাওয়া যায়নি। আজকেই তাড়াতাড়ি পাইছি এই পাম্পে গ্যাস, এর আগে মনে করেন এরকম গ্যাস পাইনি। আগে যে ছিল ওর থেকে আজকে অনেকটা কম আর কি ভিড়। লাইনে সর্বোচ্চ আমি আধা ঘন্টা লাগলো আমার ভিতরে ঢুকতে। তো আমার গাড়িতে গ্যাস ঢুকার কথা 300-350 টাকার, এই জায়গায় গ্যাস ঢুকছে 196 টাকায়, কিন্তু গ্যাসে প্রেশার নাই। পুরোপুরি চাপ ঠিক হয় নাই, এই ক্লিয়ার হয় নাই এবং সীমিতভাবে আছে এখন বর্তমানে। এটা সরকারের উচিত যত দ্রুত পারে এটা সমাধান করার জন্য, যাতে আমরা স্বস্তিতে থাকতে পারি। টানা 5 দিন ধরে গ্যাস নেই ফেনীর 25টি ফিলিং স্টেশনে। এ বিষয়ে আরো জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী MA আকাশ। আকাশ, গ্যাস সংকট জনজীবনে কি প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। নুসরাত, আপনি যেটি বলছিলেন যে টানা 5 দিন ধরে ফেনীতে গ্যাস নেই এবং এমনও হয়েছে যে এখানকার যারা সিএনজি চালকরা রয়েছেন তারা 3 থেকে 4 দিন পর্যন্ত এক একটি স্টেশনে কিন্তু অবস্থান করছেন। এছাড়াও এই গ্যাসের প্রভাব শুধু সিএনজি বা পরিবহনের ক্ষেত্রেই নয়, এছাড়াও আবাসিক এলাকার যে গ্যাস সেখানেও কিন্তু এটি ছড়িয়ে পড়েছে। ফেনীর প্রায় 45,000 গ্রাহক তারা কিন্তু নিয়মিত গ্যাস পাচ্ছেন না, এর ফলে কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। এর মধ্যে ফেনীর সবচেয়ে বড় শিল্প গ্রুপ স্টারলাইন গ্রুপ জানিয়েছে যে তাদের প্রায় 2,500 থেকে 3,000 কর্মী কর্মরত আছে এমন একটি কারখানা কিন্তু তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে গ্যাস সংকটের কারণে। ফেনীর বাখরাবাদের পক্ষ থেকে তথ্য না থাকার ফলে এখানকার যারা চালকরা রয়েছেন এবং এর প্রভাব তো অবশ্যই সড়কেও পড়ছে। এছাড়াও আবাসিক এলাকার যারা রান্নাবান্নায়ও কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। এছাড়াও ব্যবসায়িক অনেক প্রতিষ্ঠানে কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অনেকগুলোই কিন্তু আরও বন্ধের পথে এবং জনজীবনে এর প্রভাবের কারণে সড়কের যাত্রীদেরও কিছুটা ভোগান্তি তো রয়েছে, কারণ গ্যাস না থাকার ফলে গাড়ির সংকট যেমন রয়েছে তেমনি আসলে গাড়ি ভাড়াও বৃদ্ধির একটি অভিযোগ যাত্রীদের পক্ষ থেকে করা হচ্ছে। অন্যদিকে অনেক ক্ষেত্রে আসলে এত বেশি পরিমাণে সংকট দেখা দিচ্ছে যে ভাড়া বেশি দিয়েও পর্যাপ্ত পরিমাণে তাদের যে যানবাহন সেটি আসলে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে আবাসিকের কথা যদি বলি, এখানকার 45,000 যে গ্রাহক রয়েছেন তারা যেই অল্প সময়টাতে গ্যাস পাচ্ছেন সেটি আসলে পর্যাপ্ত নয় এবং এখানকার যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা অনেক ক্ষেত্রেই রান্নাবান্না এবং তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো সহ বেশ জটিলতায় পড়তে হয়েছে। গ্রাহকরা এবং চালকরা উভয় আসলে বলছেন যে এর সুনির্দিষ্ট কবে নাগাদ গ্যাস মিলবে সেটি যেন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তথ্য জানানো হয়, তাহলে তারা সেই পর্যন্ত অপেক্ষা করতেও রাজি আছেন। সবকিছু মিলিয়ে আমার কাছে ফেনী থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। নুসরাত, ধন্যবাদ। বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে বিদ্যুতের বিতরণ ব্যবস্থা ছেড়ে দেওয়ার ঘোষণায় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক শক্তির অপকৌশল হিসেবেও উল্লেখ করেছেন। এদিকে সংকট সমাধানে পরিকল্পনাটি উপযুক্ত নয় জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন বিদ্যুতের মূল্য বৃদ্ধির লক্ষ্যেই খাতটি বেসরকারীকরণ হচ্ছে। তবে সবকিছু বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সর্দার রাজীবের রিপোর্টে দেখুন বিস্তারিত। বর্তমানে 12 কেজির এলপি গ্যাসের মূল্য 1600 টাকার নিচে নির্ধারিত থাকলেও প্রতিষ্ঠান ভেদে তা বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। কোনো সময় কৃত্রিম সংকটে সিলিন্ডার প্রতি বাড়তি নেওয়া হয় আরও অন্তত 3 থেকে 400 টাকা। বেসরকারিভাবে এলপিজি সরবরাহ ব্যবস্থা থাকায় বরাবরই সরকারি নির্দেশনার কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। গত 2-3 মাস আগে তো আমরা কোম্পানির রেটে বিক্রি করতে পারছি না, কোম্পানিতে রেট অনেক বেশি বিক্রি করা লাগছে।
সরকারি রেট যদি আসছিল 1300 টাকা, আমরা পাইকারি বিক্রি করলাম 1400 টাকা। আমাদের রেট অনুযায়ী বর্তমানে 1500 টাকা করে আমরা ওদের কাছে গাড়ি ভাড়া সহ পৌঁছায় দিয়ে আসি। গাড়ি ভাড়া আমাদের 1600 টাকা ইচ্ছে করলে ওনারা বিক্রি করতে পারে, কিন্তু ওনারা যে কেন এরকম করে আসলে একটা দুঃখজনক বিষয়। চলমান গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানা সহ জনজীবন। ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণেই এই চরম সংকট। তবে ব্যক্তি মালিকানায় টার্মিনালটি পরিচালিত হওয়ায় বিশেষ কোনো সিদ্ধান্তও নিতে পারছে না সরকার। অতিমাত্রায় কোম্পানি নির্ভরতাই সংকটের কারণ বলে মনে করেন কেউ কেউ। এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি দেশের বিদ্যুৎ কোম্পানিগুলোকে বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ভর্তুকির চাপ কমাতে নেয়া এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছেও বলে জানান তিনি। সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সাদার কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা। পাশেই দেখেন না কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে। তবে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ঠিক না করে বিতরণ কার্যক্রম বেসরকারীকরণ করা হলে গ্রাহক ভোগান্তি বাড়ার পাশাপাশি ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ ব্যয় বাড়ানোর কৌশলটাই হচ্ছে এদেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজেশন করার অর্থই হচ্ছে মূল্যবৃদ্ধি করা। মূল্যবৃদ্ধি করার অর্থই যে এটাকে আমদানি বাজারে পরিণত করা, অর্থাৎ এ খাতে জাতীয় স্বনির্ভরতা অর্জনের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা সৃষ্টি করা। এদিকে মন্ত্রীর বক্তব্যের পর থেকেই চাকরি হারানোর ভয়ে বিতরণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে তীব্র অসন্তোষ। ক্যামেরায় কথা না বললেও অনেকেই এটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবেও দাবি করেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। এটা বলার মতো সিচুয়েশন যখন আসবে তখন বলবো। এই মুহূর্তে ভেরি প্রিলিমিনারি স্টেজে আছে বিদায় এই বিষয়ে বিশদ কিছু বলা সম্ভব হচ্ছে না আর কি। সময় মতো আপনারা জানবেন। জনস্বার্থ বিবেচনায় এই পরিকল্পনা থেকে আপাতত সরে আসার তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে তার সঙ্গে একমত তথ্য মন্ত্রণালয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমনটা জানান। দুপুরে সচিবালয়ে শিকল ভাঙার জুলাই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের ত্যাগ ও তারেক রহমান গত 17 বছর যে নেতৃত্ব দিয়েছেন তার কারণেই আজকের সরকার। এক সময় শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বিষয়ে একই প্রতিক্রিয়া জানান মন্ত্রী। আমাদেরকে শুধু নতুন করে জাগ্রত হলেই চলবে না, আর যেন কখনোই শিকল পরাতে কেউ না পারে সেরকম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোকে আমরা তৈরি করতে চাই। দেশের রাজনৈতিক আন্দোলনের এই লক্ষ্যহীন তৎপরতার বিপরীতে এবারের যে শিকল ভাঙার আন্দোলন, সেই আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শিকল ভাঙার পরে আমরা কি করব তা আমাদের নেতা তারেক রহমান 31 দফার মাধ্যমে আগেই বলেছেন, এবং আমরা সেই লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। জুলাই জাদুঘরে আছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। জাদুঘরে এই যে আপনি জানেন যে বাইরে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও দর্শনার্থীরা এখানে ভিড় করেছে। আপনি জানেন যে প্রতিদিন এখানে 900 জনের প্রবেশ অধিকার দেওয়া হবে 3টা স্লটে। আপনার 3টা স্লটে 900 জন যে আসবে, এই টিকিট প্রথম দিনের যে টিকিট তা বিক্রি হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে উৎসুক জনতার ভিড়। আমরা আপনাদের ঘুরে দেখাবো এই যে নানা রকম জুলাই স্মৃতি জাদুঘরের জুলাই সময়কার যে প্রদর্শনীগুলো, এখানে শহীদদের নানা স্মৃতি বিজড়িত নানা প্রতীক, তাদের জামা কাপড় থেকে শুরু করে তাদের ছবি, স্মৃতিস্তম্ভ সহ নানা রকম কিছু তুলে ধরা হয়েছে, যাতে জনগণ, সাধারণ মানুষরা এটা দেখতে পারে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট শেখ হাসিনার এই যে লাল টেলিফোন, এই যেটা তিনি ব্যবহার করতেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে মানুষরা এখানে তারা কল দিচ্ছে, কল দিয়ে সেই যে স্মৃতি, সেই স্মৃতিটা এবং সেই সময়কার আবেগগুলো তারা তুলে ধরছেন, তারা স্মৃতিচারণ করছেন সেই সময়ের।
আপনি দেখতে পাচ্ছেন এইখানে অনেক মানুষ, সকাল থেকে তিল ধারণের ঠাঁই নেই। এই যে এখানে যে 900 জনের যে আসন সংখ্যা সীমিত ছিল, যে 900 জনের বেশি ঢুকতে পারবে না, অনেকে আসছেন তার টিকিট না পেয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই যে লোক সংখ্যা সীমিত করা, এটা না করে লোক সংখ্যা যেন আরও বাড়ানো যায়। আপনি দেখতে পাচ্ছেন যে জুলাই সময়কার নানা স্মৃতি, নানা ছবি সম্বলিত এখানে অনেকে এসে ছবি তুলছেন। আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা কোথা থেকে এসেছেন? কেমন হ্যাঁ কেমন লাগছে? এখানে আসছে আমরা 24 জুলাইয়ের আন্দোলনের সব স্মৃতি এগুলো দেখছি। এরকম অনেক 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 লোক এসেছে এখানে, অনেক দর্শনার্থীরা। তারা এই সময়কার যারা ওই 24কে ফিরে পেতে, 24-এর যে স্মৃতি বিজড়িত সময়গুলো, আন্দোলনের সময়গুলো, তারা এখানে এসে মনে পড়ছে তাদের। আমি আপনাদের দেখাবো যে এখানে গুমের গ্যালারি হাউস করা হয়েছে। গুমের বিগত 17 বছরে যারা গুমের শিকার হয়েছেন তাদের বই, তাদের জামা কাপড় সহ শুরু করে তাদের যে স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। এটা গুমের গ্যালারি, আপনি দেখতে পাচ্ছেন এখানে। এই যে সময়কার গুমের যে যারা গুম হয়েছেন তাদের বই, তাদের লেখা, তাদের ছবি, এবং এই যে তাদের পরিবারের নানা রকম ছবি এখানে আপনি দেখতে পাচ্ছেন। এখানে নুসরাত, এখানে অনেকগুলো গ্যালারি করা হয়েছে, যেখানে একটা অংশ করা হয়েছে গুমের জন্য, একটা অংশ জুলাই যে গণ অভ্যুত্থানের সময়কার, সেই সময়কার। আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একরামুল হক, এটা হলো একরামুল হক। আমরা জানি কক্সবাজারের যে র্যাবের ক্রসফায়ারের শিকার সেই কমিশনার একরামুল হকের এই যে এটা তার পোশাক। আপনি দেখতে পাচ্ছেন এখানে তার ঘড়ি এবং তার মানিব্যাগ, এখানে তার ঘড়ি এবং মানিব্যাগ আপনাদের দেখাবো। নুসরাত, আপনি দেখতে পাচ্ছেন এখানে জুলাই যারা শহীদ হয়েছেন তাদের ছবি সম্বলিত একটা গ্যালারি এখানে। নুসরাত, হ্যাঁ, এই যে এখানে এই রুমে জুলাই যারা শহীদ, সেই শহীদদের ছবি সম্বলিত একটা গ্যালারি। এখানে তাদের ছবি সহ নানা রকম তাদের স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে। নুসরাত, আপনি দেখতে পাচ্ছেন উৎসুক জনতাদের ভিড়, প্রথম দিনেই উপচে পড়া ভিড়, এবং দর্শকদের উপচে পড়া ভিড়। দর্শকরা নানা রকম স্মৃতিচারণ করছে এখানে এসে। নুসরাত, নুসরাত, দর্শনার্থীরা বলছে যে তাদের যে 900 জনের যে ব্যারিয়ার, সেই বাধাটা দূর করে আরও যেন বেশি লোক ঢোকানোর তারা ব্যবস্থা করে, কর্তৃপক্ষের কাছে তারা অনুরোধ করেছে। নুসরাত, এই ছিল সর্বশেষ জুলাই স্মৃতি জাদুঘর থেকে। ধন্যবাদ। জুলাই যোদ্ধা পরিচয়ে একটি ছোট দল রাজনীতির দোকান খুলে বসেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ভোগ করা ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে গেছে। জুলাই ফাউন্ডেশনের টাকার কোনো হিসাব তারা দেয়নি উল্লেখ করে ইশরাক অভিযোগ করেন, শহীদদের কবরের টাকা পর্যন্ত তারা মেরে দিয়েছিল। শহীদের কবরকে পাকা করার জন্য, স্থায়ী করার জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ বরাদ্দ করা হয়েছিল প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। এখন কোন জায়গায় 20,000 30,000 টাকা দিয়ে কোনো রকমে তারা সেই কবরগুলোকে করেছে। সেগুলো এখন ভঙ্গুর দশা, বেশিরভাগই আর নাই হয়ে গিয়েছে। মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে গেটে সামান্য আগুন লাগলেও তা দ্রুত নিভে যায়। এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। তবে বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে কাচের জানালা ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত 9:45টার দিকে শহরের কেশব মোড় এলাকায় সাকিবের পৈতৃক বাড়িতে ঘটনা ঘটে। সদর থানার পুলিশ জানায়, কে বা কারা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে তা জানা যায়নি। তবে ঘটনার পর বাড়িটির চারপাশে পুলিশ মোতায়েন করা হয়েছে, আর জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথাও জানায় পুলিশ। চলতি 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে দেশে রেমিট্যান্স এসেছে $286 কোটি। গত অর্থ বছরের একই মাসে রেমিট্যান্স এসেছিল $247 কোটি, যা গত অর্থ বছরের জুলাই মাসের চেয়ে 15.79% বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 8 বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ। 2025-26 অর্থ বছরে রেমিট্যান্সের পরিমাণ রেকর্ড
$35.5 বিলিয়ন পৌঁছায়, যা আগের অর্থ বছরের তুলনায় 17% বেশি। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বিষয়ে আগারগাঁও নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলন করছেন কমিশন সচিব আখতার আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কমিশনার নির্বাচন কর্তার প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে 18 অগস্ট মঙ্গলবার বিকাল 4টা পর্যন্ত সময়, আর ভোট গ্রহণের তারিখ ও সময় হচ্ছে 20 অগস্ট বৃহস্পতিবার অপরাহ্ন 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে। এইটা হচ্ছে শিডিউল। আমরা ভোটার তালিকা পেয়েছি, ভোটার তালিকা এবং শিডিউলটা আমরা রেডি করে আপনাদের শিডিউলটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিওর আছে সেটুকু আমরা সম্পন্ন করব। ধন্যবাদ আপনাদের সবাইকে। যদি নিয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেই না, আপনাদের শিডিউলটা দিলাম, আমরা আগাবো, যখন যে প্রশ্নটা আসবে, তথ্য আসবে, আমি আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। মালয়েশিয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট কাটাতে উদ্যোগ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। বিদেশি কর্মী নিয়োগের প্রায় 15,000 আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে সরকারের মুখপাত্র জানান, মানব সম্পদ মন্ত্রণালয়কে দ্রুত আবেদনগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় অনুমোদন দিতে বলা হয়েছে। সরকারের আশা, এতে নির্মাণ, উৎপাদন, সেবাসহ শ্রমিক সংকটে থাকা বিভিন্ন খাতে প্রয়োজনীয় জনবল নিশ্চিত হবে। এছাড়া অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। এর আগে ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে শ্রমিক সংকট দূর করার নির্দেশও দিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। তবে তিনি স্পষ্ট করেছেন, বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই বিদ্যমান আইন ও সরকারি নীতিমালা মেনেই সম্পন্ন করতে হবে। হত্যাকাণ্ড বন্ধে প্রয়োজনে ইরানের সঙ্গে চুক্তিতে রাজি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার লাস ভেগাসে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে যুদ্ধের বদলে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। ইতোমধ্যে আইআরজিসি সংশ্লিষ্ট ইরাকি এয়ারলাইন্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে হরমুজ প্রণালী পুনরায় সচল করতে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। এর মধ্যেই লোহিত সাগরের ইয়ানোবো বন্দর ও এইডেন উপসাগরে দুটি সৌদি তেল ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্যারা এশিয়ান গেমসে অংশ নিতে দেশের 6টি ইভেন্টের 23 জন জাতীয় প্যারা অ্যাথলেটদের অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে জাতীয় স্টেডিয়ামে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় এনসিপির সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম, মহাসচিব ডক্টর মারুফ আহমেদ মৃদুল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় 70 দিনের এই প্রশিক্ষণ ক্যাম্পে আর্চারি, অ্যাথলেটিক্স, বোচিয়া, ব্যাডমিন্টন, সুইমিং ও টেবিল টেনিসের খেলোয়াড়েরা অংশ নেবেন। আগামী 9 অক্টোবর জাপানের আইচি ও নাগোয়া শহরে অনুষ্ঠিত হবে 5ম প্যারা এশিয়ান গেমস। শেষ হবে 27 অক্টোবর। টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশের দেওয়া 263 রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিদের সংগ্রহ 2 উইকেটে 51 রান। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে নাজমুল হোসেন শান্তর দল। তানজিদ হাসান ফেরেন 0 রানে। এরপর সাদমান, মুমিনুলরা দলের হাল ধরার চেষ্টা করলেও স্পিন ঘূর্ণিতে মিডল অর্ডারে ধস নামান কোরি রোচিচিওলি। একাই সাদমান, মুমিনুল ও মুশফিকুর রহিমকে সাজ করে ফেরালে মাত্র 61 রানে 4 উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর শান্ত ফেরেন 37 রানে। তবে এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ করে তোলেন মেহেদী হাসান মিরাজ। তার 141 বলে অপরাজিত 109 রানের অনবদ্য ইনিংসে ভর করে শেষ পর্যন্ত 263 রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়ে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-১ সমতায় শেষ করল পাকিস্তান। প্রথম ইনিংসে ৩৪৪ রান করে স্বাগতিকরা। এরপর আব্দুল্লাহ শফিকের অপরাজিত ১৬০ রানের উপর ভর করে ৩৮৭ রান তোলে পাকিস্তান। জবাবে দ্বিতীয় ইনিংসে সাজিদ খান ও আলী ওসমানের ঘূর্ণি জাদুতে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২ স্পিনাররাই সমান ৪টি করে উইকেট নেন। জয়ের জন্য ৭৫ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেটে ৭৭ রান তুলে জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ের মাধ্যমে বিদেশের মাটিতে টানা ৮ টেস্ট হারের খরা কাটাল পাকিস্তান। লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে লিগস কাপের প্রথম ম্যাচে আতলেতিকোকে সান লুইসকে ২-৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও মেসির জোড়া গোল ও ১ অ্যাসিস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় মায়ামি। দলের অন্য গোল দুটি করেন সেগোভিয়া ও মিকাইল। এই জোড়া গোলের মাধ্যমে ডেনিস বোয়াঙ্গাকে পেছনে ফেলে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ ১৪টি গোল করার নতুন রেকর্ড করেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। প্রথমার্ধে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি, ক্যাসেমিরোরা। লিভারপুলের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সফল অধ্যায়ের ইতি টেনে ফ্রি এজেন্ট হিসেবে তুর্কি ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দিচ্ছেন মোহাম্মদ সালাহ। ৩৪ বছর বয়সী এই মিশরীয় ফরওয়ার্ড ক্লাবটির সঙ্গে বার্ষিক প্রায় ১৭ মিলিয়ন ইউরো বেতনে ২ বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। সৌদি প্রো লিগ ও MLS এর লোভনীয় প্রস্তাব ফিরিয়ে ইউরোপা লিগে খেলার সুযোগ থাকায় ট্রাবজনস্পোরকে বেছে নিয়েছেন তিনি। দলবদল চূড়ান্ত করতে ইস্তাম্বুলে তার স্বাস্থ্য পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ তার আনুষ্ঠানিক চুক্তি ও পরিচিতি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল ৪:৫টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।